রাজধানীতে রিকশা চালক হত্যা মামলা, টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, আর্থিক অনিয়মের অভিযোগ। আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল, তদন্তে সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। প্রতি বিপ্লবের চেষ্টা হলে অস্তিত্ব থাকবে না কারো, হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: জয়ের ছত্রছায়ায় সম্পদের পাহাড় পলকের, আইসিটির বিভিন্ন প্রকল্প থেকে অর্থ বিদেশে পাচার। রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পার্থসারথীর রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। রাজধানীর পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় এই 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়। সে সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত, 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন, এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবত্য পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরও তথ্যপত্র পাওয়ার জন্য আরও অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমনটা জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী। এদিকে বৃহস্পতিবার আরও পৃথক 2টি হত্যা মামলাকে এজাহার হিসেবে নেয়ার আদেশ দেন আদালত। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আবেদন করা হয় বুধবার। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যার বিষয়ে অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালের সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থী জুবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের নামে মামলা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওনারা সংশ্লিষ্ট থানায় তথা মোহাম্মদপুর থানায়
কয়েকবার গিয়েছিল সেটা মামলা হিসেবে রুজু করার জন্য। ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেটআপ ঠিক নাই বলে তাদেরকে ঘুরানো হয়েছে। তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে বিজ্ঞ মহানগর আমার সিএমএম আদালতে 9 নম্বর কোর্টে রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। বিজ্ঞ এমএম স্যার বললেন সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। আন্দোলনের সময় শেরেবাংলা থানার সামনে সিএনজি চালক নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে করা অপর একটি মামলায় শেরেবাংলা থানাকে এজাহার হিসেবে নিতে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা সহ সালমানুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। 19শে জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছত্রছায়া থেকে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লোপাট করে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে পাচারেরও অভিযোগ পলকের বিরুদ্ধে। আশরাফ শুভর রিপোর্ট। শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের খুব আস্থাভাজন ছিলেন নাটোর 3 আসনের এমপি জুনায়েদ আহমেদ পলক। শূন্য হাতে রাজনীতি শুরু করা পলক প্রতিমন্ত্রী হওয়ার পরই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। তথ্য মিলেছে জয়ের ঘনিষ্ঠ হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পলকের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন। সেই সুযোগেই তথ্য প্রযুক্তি খাতের নানা প্রকল্প থেকে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। মন্ত্রণালয়ের যে কোনো প্রকল্প নিলে পলক বা তার পরিবারের সদস্যদের অন্তত 15% কমিশন দিতে হতো। এন্টারপ্রেনিউর সাপ্লাই চেইন কিংবা স্টার্টআপ কালচার জোর করে শুধু তৈরি করা যায় না। নির্বাচন কমিশনে জমা দেয়া শেষ হলফনামার তথ্য মতে পলকের সোনা রয়েছে কয়েকশো ভরি, নগদ টাকা 100 কোটিরও বেশি। স্ত্রী, মা সহ পরিবারের সদস্য এবং অনুগত কর্মীদের নামে শত শত বিঘা জমি কিনেছেন। 5 বছরের ব্যবধানে ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিকও হন তিনি। যার কিছুই ছিল না সে এখন হাজার হাজার কোটি টাকার মানুষ দুর্নীতি করেছে। তার এই আইসিটি মন্ত্রণালয়ে যে দুর্নীতি করেছে, এই কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। পলক হচ্ছে অত্র বাংলাদেশের একজন ডিজিটাল হচ্ছে ডাকাত, এবং সেই ডাকাতের কাছে আমরা সবাই জিম্মি। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। অভিযোগ রয়েছে অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীর নাম ব্যবহার করেন পলক। নির্বাচনী হলফনামা অনুযায়ী গত 3-4 বছরেই পলকের উদ্যোক্তা স্ত্রী বনে গেছেন প্রায় 5 কোটি টাকার মালিক। এর বাইরেও স্ত্রী আরিফা জেসমিন কণিকার নামে রয়েছে অন্তত 20 কোটি টাকার সম্পদ। উন্নয়নের নামে যে আইসিটিতে কোটি কোটি টাকা লুট করেছে এবং সিংড়ার মানুষকে ধোকা দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। পলকের বড় ভাই জুবায়ের আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি সহ 650টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন জুনায়েদ আহমেদ পলক। বুধবার রাজধানীর খিলগা থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন সাবেক এই প্রতিমন্ত্রী। এরই মধ্যে ছেলে অনির্বাণ জুনায়েদ, স্ত্রী কণিকা ও পলকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। গত 16 বছরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিপুল সম্পদের মালিক বনে গেছেন। জনগণের টাকায় পাহাড় সমান উচ্চতায় থেকেও রেহাই পেলেন না তাদের কেউই। আদিত্য মামুনের রিপোর্ট। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু 2014 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময়ই গড়েছিলেন সম্পদের পাহাড়। দুদকের অনুসন্ধানেও বেরিয়ে আসে থলের বেড়াল, কিন্তু প্রভাব খাটিয়ে 161 কোটি টাকার দুর্নীতির ফাইলটাই গায়েব করেন তিনি। এখানেও কিন্তু বিলিয়ন ডলার স্টার্টআপ বিনিয়োগের সুযোগ আছে। খুবই নাটকীয়ভাবে 2008 সালে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন জুনায়েদ আহমেদ পলক। 2008 সালে 2 লাখ টাকার মালিক পলক
2024 সালে বনে যান হাজার কোটি টাকার মালিক। ছাত্রলীগের নেতৃত্বে থেকে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণে সফল সৈকত। বিভিন্নভাবে হাতিয়ে নেয়া শত কোটি টাকার মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রনেতা। সাধারণ মানুষ বলছে, দেশের প্রচলিত আইনেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। বিচার বিভাগ সে ব্যাপারে আশা করি সুষ্ঠু তদন্ত করবে এবং তার মাধ্যমেই দেশের মানুষ সুবিচার পাবে, এইটুকু আশা করি। দেশের যে সুষ্ঠু আইন অনুযায়ী যা হওয়া উচিত তাই করা উচিত, আইনের বহির্ভূত নয়। যারা দুর্নীতি করতেছে, যারা এই যে লুটপাট করছে, যারা মানুষ হত্যা করছে, সবারই বিচার হওয়া উচিত। ভবিষ্যতে যেন আর কেউ কালো টাকার মালিক হতে না পারে, সে প্রত্যাশাও তাদের। পাপ বাপকেও ছাড়ে না। আমার মনে হয় যে পরিণতিটা সেটাই হয়েছে, সেদিকেই গড়াচ্ছে। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে উঠুক এবং যারা সন্ত্রাস করে তাদের জন্য সঠিক বিচার হয়, এটাই আমাদের প্রত্যাশা। দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত সুখী সমৃদ্ধ দেশ চান সাধারণ মানুষ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বহুল সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল 15 থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অন্যতম সুবিধাভোগী এস আলম গ্রুপ। ব্যাংকগুলোতে পাঠানোর চিঠিতে সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা মা, স্ত্রী, সন্তানদের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনের শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। তবে নতুন উপদেষ্টাদের মধ্যে কারা রয়েছেন তা এখনও জানা যায়নি। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। গত 8 আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। জেনেভা থেকে প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্যানুসন্ধানের কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই তদন্ত বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মফির রহমানের রিপোর্ট। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি এবং জাপানের রাষ্ট্রদূত ইয়োমানা কিমিনোরি। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে জেনেভা থেকে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্যানুসন্ধানের কাজ করবে। But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. So that's what we discussed, that there would be further dialogue and collaboration along those lines. পরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্তকে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করার জন্য যা যা করা দরকার সে বিষয়ে অবশ্যই সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। তারা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে যান তার সিকিউরিটির ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। রাশিয়ার সাথে কি আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই তাদের সাথে কাজ করবে সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বলেন, এদের সব রকম সহায়তা করা হবে। স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই, কারণ রাশিয়া
আমাদেরকে তদানীত সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। ইতিহাস অন্যরকম হতে পারতো যদি তারা 3টা ভেটো না দিত আমাদের পক্ষে। রূপপুর নিয়ে কথা হয়েছে যে এটা যেন কন্টিনিউশনের ব্যাপারে যেন যে সব হেল্প দরকার এগুলি যেন আমরা করি। আমরা বলছি অবশ্যই এটা তো বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড। জাপানের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবের পর প্রতি বিপ্লবের চেষ্টা করা হলে কারো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে পালন করা হয় এই কর্মসূচি। বিপ্লব প্রতিবিপ্লব সহ নানা বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্রলীগ জনবিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন তারা। ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে, যে সেলফি পলিটিক্স করেছে, যে প্রোটোকল পলিটিক্স করেছে, আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং হৃদ্যতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটি হবে নীতিভিত্তিক। আন্দোলনের সময় গণহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে অভিযোগ করে ন্যায় বিচার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা দ্বিমত প্রকাশ করতে চায় তাদেরকে যদি আমি বাধা দেই বা আপনারা বাধা দেন তাহলে ধরে নেবেন আপনারা সঠিক পথে নেই। কারণ আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে, ছাত্র নাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। সরকার পতনের পর আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঠেকাতে 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 3 দেশের সাবেক ভূমিমন্ত্রী জাভেদের সম্পদের পাহাড়, চলছে অর্থ পাচারের তদন্ত। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অনেক গুম খুন করেছে, যার বিচার আন্তর্জাতিক আদালতে করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি বন্ধুগণ। আমরা লড়াই করেছি দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। আওয়ামী লীগারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে জানিয়ে তদন্ত এবং বিচারের আহ্বান জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটি। চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য এবং বাংলাদেশ 2 দেশই আইসিসির সদস্য হয়। এর মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করা সম্ভব। তৎকালীন সরকার বেআইনিভাবে অপহরণ, গুম এবং নির্যাতনের কথাও উল্লেখ করা হয় চিঠিতে। সংগঠনটির 3 সমন্বয়ক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার্স ও বাংলাদেশ বিষয়ক রাজনীতি বিশ্লেষক আতাউল্লাহ ফারুক জানান, শেখ হাসিনার বিচার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় বাসা ও বাসার বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের
প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, আদালত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন। এছাড়া অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া রুলে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে গণহত্যা হয়েছে সে বিষয়ে একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। এ পর্যন্ত 13 জন শিশু হত্যার বিষয়ে তথ্য পাওয়া গেছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মাস কিলিং হয়েছে, তাদের বিষয়ে একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে রুল ইস্যু হয়েছে এবং ন্যূনতম 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রুল ইস্যু। অবশেষে সব নাটকীয়তার পর পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। লাগামহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গেল কয়েকদিনের বিক্ষোভ সমাবেশের পর আজ অনলাইন বিজ্ঞপ্তি দিয়ে পদ থেকে অব্যাহতি নিয়েছেন তাকসিমে খান। সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে দেশ বিদেশে বিলাসবহুল বাড়ি গাড়ি সহ কালো টাকার পাহাড় গড়ে তুলেছিলেন তাকসিমে খান। প্রাতিষ্ঠানিক স্বজনপ্রীতি, যোগ্য কর্মীদের অবজ্ঞা অবহেলায় দীর্ঘ 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করেন তার অধীনস্থরা। ওয়াসার সাবেক এমডি তাকসিমে খান গেল 12 বছর ধরে চুক্তি নবায়ন করে আসছিলেন, যা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ। সচিবালয় সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, তাকে ঘিরে সব রকম দুর্নীতি খতিয়ে দেখা হবে। তিনি যে 12 বছর ধরে এই একটার পর একটা চুক্তি এক্সটেন্ড করে যাচ্ছিলেন আর কি, সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে আর কি। একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, এককভাবে তো হয় না, তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। হেলথ ফোর্স গঠনের মাধ্যমে আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। শিক্ষার্থী এবং জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা আহত আছেন, অনেকেই গুরুতর আহত আছেন। তো আমাদেরকে সেই সিস্টেমের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি এটাকে যতটা এফিশিয়েন্টলি করা যায় বর্তমান পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার জন্য, সেটা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে তো স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে, স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা একটা তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রোভাইড করেছি। এছাড়াও আজকেই একটা হেলথ ফোর্স আমাদের একটা ছিল, কিন্তু আরও স্ট্রং করে একটা হেলথ ফোর্স আমরা গঠন করব। যারা ছাত্রসহ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে এই মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইকরামুল হক সাজিদের জানাজায় অংশ নেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এ সময় বলেন, সাজিদদের আত্মত্যাগে যে স্বাধীনতা এসেছে তা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। গত 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় সাজিদের। 3 দেশে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী কন্যা। পাচারের অর্থে যুক্তরাষ্ট্র, লন্ডন ও আরব আমিরাতে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। ওইসব দেশে তাদের রয়েছে বহু ফ্ল্যাট, বাড়ি। এছাড়া বিভিন্ন ব্যাংকে জমা আছে তাদের বিপুল অর্থ। রাজীব জামানের রিপোর্ট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে সম্পদ নিলে তা শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত 21টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই তালিকায় নেই চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরীর ছেলে এবং এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মামাতো ভাই, সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম 13 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের কোনো সদস্যর নাম। তবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU যুক্তরাষ্ট্রের সাইফুজ্জামান চৌধুরীর 3 ব্যবসা প্রতিষ্ঠান ও 9টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। অনুসন্ধান বলছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ 2005 সালে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার শুরু করেন। দেশটিতে নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড নামে একটি প্রতিষ্ঠান খোলেন তিনি। তারপর এই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সময় 9টি প্লট ও ফ্ল্যাট কেনেন তিনি। 2021 সালের মার্চ থেকে ডিসেম্বর সময় যুক্তরাষ্ট্রভিত্তিক TD ব্যাংকে সাইফুজ্জামানের মালিকানাধীন GTS প্রপার্টিজ LLCর নামে $45,340 জমা হয়। এর মধ্যে ফার্স্ট আবুধাবি ব্যাংক থেকে 3টি লেনদেনের মাধ্যমে জমা করা হয় $23,890, আর ক্যাপিটাল ওয়ার্ল্ড মেরিটাইম লিমিটেড থেকে HSBC ব্যাংকের মাধ্যমে জমা করা হয় $21,450। যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের আরামিড প্রপার্টিজ LLC ও GTS প্রপার্টিজ LLCর পক্ষে নগদে $17,65,000 জমা করা হয়। আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না, আমরা কি চোর না আমরা ডাকাত। সংযুক্ত আরব আমিরাতে 226টি ফ্ল্যাট বেচাকেনা করেছেন সাইফুজ্জামান চৌধুরী। 2014 সালে দেশটিতে অর্থ পাচার শুরু করেন তিনি। ওই বছরে 8 ফেব্রুয়ারি র্যাপিড র্যাপটর FZE নামে একটি প্রতিষ্ঠান খোলেন সাইফুজ্জামান চৌধুরী। 2015 সালে ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী বিক্রির জন্য জেবা ট্রেডিং FGE নামে আরও একটি প্রতিষ্ঠান খোলেন। এছাড়া গত বছরের শেষ দিকে তার স্ত্রী রুখমিলা জামানের নামে আল বাসা সাউথ 3rd এলাকায় গত বছরের 15 সেপ্টেম্বর 11,25,300 দিরহামে একটি ও 30 নভেম্বর 11,25,069 দিরহামে আরও একটি ফ্ল্যাট কেনা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে লন্ডনে তার 350 বাড়ি রয়েছে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা অন্যতম মানি লন্ডারিং কেস। সাইফুজ্জামান চৌধুরীর নামে দুবাই ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া দেশটির ফার্স্ট আবুধাবি ব্যাংকে একটি দিরহাম ও একটি ডলার অ্যাকাউন্ট রয়েছে। আর দেশটিতে কার্যরত জনতা ব্যাংকে রয়েছে একটি দিরহাম অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টে 39,583 দিরহাম এবং $6,670 জমা রয়েছে। এদিকে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর 8টি কোম্পানির খোঁজ মিলেছে, যার বাজার মূল্য 20,31,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,000 কোটি টাকা। দেশটিতে তার স্ত্রী রুখমিলা জামান ও মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে নিউ ভেঞ্চার লিমিটেডের নামে প্রথমে একটি কোম্পানি খোলেন 2010 সালের 13 জুলাই। সর্বশেষ 2021 সালের 22 জুলাই সাদাকাত প্রপার্টিজ লিমিটেড নামে আরও একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এসব আবাসন কোম্পানির অবস্থান দেশটির 8 ডোভনশায়ার স্কোয়ার লন্ডনের ঠিকানায়। এই কোম্পানির স্থায়ী ও চলতি সম্পদের মূল্য $1,17,00,000 পাউন্ড। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ZTS প্রপার্টিজ নামে কোম্পানি খুলেন 2016 সালের 17 ফেব্রুয়ারি। এর স্থায়ী ও চলতি সম্পদ রয়েছে $7,31,00,000 পাউন্ডের। 2019 সালের 6 জুলাই স্ত্রী রুকমিলা জামানের নামে কোম্পানির রুকমিলা প্রপার্টিজ খুলেন তিনি। এই কোম্পানির স্থায়ী ও চলতি সম্পদ $2,80,00,000 পাউন্ডের। আরামিড প্রপার্টিজ নামে চতুর্থ কোম্পানি খোলা হয় 2020 সালের 6 মে। এই কোম্পানির সম্পদ রয়েছে $2,15,00,000 পাউন্ডের। ZTZ প্রপার্টিজ খোলা হয় 2020 সালের 30 জুলাই। এই কোম্পানির সম্পদ $2,99,00,000 পাউন্ডের। তার মেয়ে জেবা জামানের নামে জেবা প্রপার্টিজ খোলা হয় 2021 সালের 21 জুন। এই কোম্পানির সম্পদ $1,29,00,000 পাউন্ড। জারিয়া প্রপার্টিজ নামে আরও একটি কোম্পানির সম্পদ $60,00,000 পাউন্ডের। সর্বশেষ 2021 সালের 22 জুলাই খোলা সাদাকাত প্রপার্টিজ লিমিটেডের সম্পদ মূল্য প্রায় $2 কোটি পাউন্ড। হাসিনা সরকারের পতনের পর নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU। সোমবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছে এই সংস্থাটি। রাজীব জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। কলকাতার রাস্তায় মশাল ও মোমবাতি হাতে নারীরা, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। 27 দিন পর সারা দেশে চলছে আন্তনগর ট্রেন। এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হলো রেল সেবা। ভোর থেকে ঢাকার শিডিউল মেনে বিভিন্ন গন্তব্য থেকে নির্দিষ্ট স্থানে ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেন। দীর্ঘ বিরতির পর পুরোপুরি ট্রেন সেবা চালু হয় স্বস্তির কথা জানান যাত্রীরা। এর আগে 12 আগস্ট থেকে মালবাহী এবং 13 আগস্ট থেকে মেল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।
ট্রেন এতদিন বন্ধ থাকাতে ধরেন আমাদের অনেক অসুবিধা হয়েছে। হ্যাঁ, এখন ট্রেন চলাচলের কারণে আমরা আমাদের যাত্রীর সুবিধাটা পাচ্ছি। অনেকদিন পর আজকে আমাদের বেনাপোল টু ঢাকা যে এক্সপ্রেসটা চলতে তাতে অনেক জনগণ অনেক খুশি হয়েছে। সিএনজিতে গেলে মনে করেন 120 টাকা আরো বাড়তি খরচ আছে, অনেক বেশি লাগবে। এখন 20 টাকা 40 টাকা হলেই যাওয়া যাইতেছে একবার। এবার খেলার সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মানুষের প্রত্যাশা পূরণে নিজের ব্যর্থতাও স্বীকার করে নিলেন তিনি। এছাড়া নড়াইলে তার বাড়িঘর পুড়িয়ে দেয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাশরাফি। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশে যে কজন পরিচিত মুখ আছে যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকে, তাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা অন্যতম। অথচ তরুণ প্রজন্মের কোটা সংস্কার আন্দোলনে সেই মাশরাফিই ছিলেন পুরোপুরি নিশ্চুপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছেন তরুণরা। সেই সঙ্গে ক্ষুব্ধও হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হওয়ার কারণেই দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার। 5ই আগস্ট সরকার পতনের পর নড়াইল আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত কিছু হওয়ার পরেও এতদিন মুখ খোলেননি মাশরাফি। তবে এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেন নড়াইল এক্সপ্রেস। সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো, সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করিনি সেটা না। তার প্রতি কারো ক্ষোভ থাকলে ক্ষমা প্রার্থী মাশরাফি। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না। বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার ব্যাপার। কোটা আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেন মাশরাফি। দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম, তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল। নিজের নীরবতার জন্য অনুতপ্ত মাশরাফি। পারভেজ খোকন, 21 টেলিভিশন। আইসিসির প্রস্তাবে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হতে চায় না তারা। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। এর ফলে অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের থাকা না থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মধ্যে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই বিকল্প হিসেবে ভারতকেই চায় তারা। এর মাঝে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছে বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি ভারত। সংবাদ মাধ্যমকে জয় শাহ বলেছেন, 2023-এ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের পরে বছরই একটি বিশ্বকাপ আসরের আয়োজক হতে চায় না বিসিসিআই। শেষ করছি সন্ধ্যার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে রিকশা চালক হত্যা মামলা, টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, আর্থিক অনিয়মের অভিযোগ। আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল, তদন্তে সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। প্রতি বিপ্লবের চেষ্টা হলে অস্তিত্ব থাকবে না কারো, হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।